আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো এবং যৌথ মূলধনী সংগঠনের সুবিধা অসুবিধাসমূহ ব্যাখ্যা করো। তো এখানে যৌথ মূলধনী ব্যবসার শ্রেণীবিভাগ হচ্ছে এমন একটি প্রশ্ন যেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে, প্রয়োগ উচ্চতর দক্ষতা অংশেও প্রশ্ন এসে থাকে। আর সুবিধা অসুবিধা অংশটাও অনেক সময় উচ্চতর দক্ষতা স্তরেই বেশিরভাগ সময় এসে থাকে, তাই আমাদের এই দুইটি বিষয়বস্তু সম্পর্কেও ভালো করে জানা উচিত। আর শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়গুলো হচ্ছে এমন যে এতটাই সহজ যে তোমরা নবম দশম শ্রেণী থেকে এগুলো সম্পর্কে জেনে এসেছো। তো একবার দুবার যদি তোমরা ক্লাসগুলো শুনো ভালো করে, তাহলেই আমার মনে হয় তোমাদের আসলে আর বইও ওইভাবে পড়া লাগবে না। তোমাদের এই ক্লাস শুনে শুনেই পরীক্ষার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলোর বাহিরে বা এই ক্লাসগুলো যে আমি নিচ্ছি এর বাহিরে কিন্তু আর কোনো প্রশ্ন নেই পড়ার মতো। তাই তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে তখন অবশ্যই এই ক্লাসে যে প্রশ্নগুলো পড়ানো হয়েছে বা কলেজের ইন্টারনাল যে পরীক্ষা হবে সেগুলোতে এই ধরনের প্রশ্নগুলো থেকে সাধারণত সৃজনশীল বা উদ্দীপক তৈরি করা হয়ে থাকে, এবং তুমি যদি এগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নাও তাহলে অবশ্যই উত্তর করতে পারবে। তো আমরা এর আগের ক্লাসে যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় যৌথ মূলধনী ব্যবসার শ্রেণীবিভাগ আলোচনা করব। তো তোমরা জানো যে যৌথ মূলধনী ব্যবসায় হচ্ছে এমন একটি স্বতন্ত্রধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান যেটি কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট এবং চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন হিসেবে পরিচিত। তো যৌথ মূলধনী ব্যবসায়ের চাহিদা প্রয়োজন বা বিভিন্ন ধরনের প্রকৃতি অনুসারে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আসলে যুগে যুগে মানুষের মানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক চাহিদার পরিবর্তনের কারণেই মূলত এই শ্রেণীবিভক্তকরণটা প্রয়োজন ছিল। তাই যৌথ মূলধনী ব্যবসায়কে 5 ভাগে ভাগ করা যায়, যথা সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। তো যৌথ মূলধনী ব্যবসার যে এই 5 ধরনের রয়েছে তার মধ্যে আমরা জানি যে মূলত কোম্পানি বলতে নিবন্ধিত কোম্পানিকে বোঝায়, কারণ কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন কাজটি হচ্ছে বাধ্যতামূলক। আর অনিবন্ধিত কোনো কোম্পানি আসলে কোম্পানির আইনের অধীনে কোম্পানি বলে বিবেচিত হয় না, তারপরও পূর্ব থেকে প্রচলিত থাকায় এগুলোকে কোম্পানি হিসাবে অভিহিত করা হয়। তো নিবন্ধিত কোম্পানির যে শ্রেণীবিভাগ রয়েছে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নিবন্ধিত কোম্পানিকে 2 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি, আরেকটি হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রতিশ্রুতির মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি আর শেয়ারের মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। শেয়ারের মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি আবার 2 প্রকার, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা জানো যে আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য সূচি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির ইতিহাসটা তোমাদের জানার জন্য আমি এই ছকটা দিয়ে দিলাম। তোমরা এটি একটু ভালো করে দেখে নিবে যে এই প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানিটা আসলে কিভাবে এসেছে। তো এবার আসো আমরা এগুলোর ব্যাখ্যা সম্পর্কে জেনে নিই। প্রথম যে প্রকারভেদটি ছিল সেটি হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। তো সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে দেখো, 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলন করা হয়। এর পূর্বে ওই দেশের তৎকালীন রাজা বা রানীদের বিশেষ ফরমান বা সনদ বলে যে কোম্পানি গঠিত হতো তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। অর্থাৎ তোমরা জানো যে 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট নামে একটি আইন প্রচলন করা হয়। তো সেই আইন প্রণয়নের পূর্বে ব্রিটেনের যে রাজা রানী ছিলেন তাদের ফরমান বা তাদের আদেশ বা সনদ বলে যে কোম্পানিগুলো গঠন করা হয়েছে সেই কোম্পানিগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। এই সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণের মধ্যে বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এই ধরনের কোম্পানির উদাহরণ। তোমরা সবাই জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি তোমরা এর আগে পড়েছো 8ম শ্রেণী পর্যন্ত।
সেইখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা ছিল যে বাংলাদেশ আমাদের উপমহাদেশকে একসময় এই কোম্পানি শাসন করেছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড এই ধরনের কোম্পানির উদাহরণ। তারপরে আছে বিধিবদ্ধ কোম্পানি। দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। এখানে অধ্যাদেশ বলে অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতি যখন স্বয়ং কোনো আদেশ জারি করেন সেটিকে বলা হয় অধ্যাদেশ। তো দেশের আইনসভা, যেমন আমাদের বাংলাদেশের আইনসভা হচ্ছে জাতীয় সংসদ বা পার্লামেন্ট, তো এই ধরনের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে যে সকল কোম্পানিগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। দেশের অর্থনৈতিক বা জনকল্যাণমূলক কার্য সম্পাদনের জন্য এই ধরনের কোম্পানি গঠিত হয়। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বিআরটিসি, ওয়াসা ইত্যাদি এই ধরনের কোম্পানির উদাহরণ। অর্থাৎ আমাদের বাংলাদেশেও এই ধরনের কিছু বিধিবদ্ধ কোম্পানি রয়েছে। তোমরা নামগুলো ভালো করে শিখবা, এগুলো এমসিকিউতে আসে, আবার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নেও এসে থাকে যে বিধিবদ্ধ কোম্পানি কি ব্যাখ্যা করো, তখন তোমরা এইভাবে দুটি প্যারা করে ব্যাখ্যা করবে উত্তরটি। এরপরে দেখো নিবন্ধিত কোম্পানি কাকে বলে। তো আমরা বলেছি যে কোম্পানি বলতে সাধারণত নিবন্ধিত কোম্পানিকেই বোঝানো হয়ে থাকে। যে সকল কোম্পানি দেশে বহাল, কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয় সে সকল কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলে। অর্থাৎ দেশের অভ্যন্তরে যে নিবন্ধন অফিস আছে সেই নিবন্ধকের অফিস থেকে যে সকল কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হয় সেই সকল কোম্পানিগুলো হচ্ছে নিবন্ধিত কোম্পানি। আর কোম্পানি বলতে সাধারণত এরূপ কোম্পানিকেই বোঝানো হয়ে থাকে। তো দায়ের ভিত্তিতে এরূপ কোম্পানিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং অসীম দায় সম্পন্ন কোম্পানি। তো এখন আসো সসীম দায় সম্পন্ন কোম্পানি কি। তো দেখো সসীম মানে হচ্ছে কি সীমার মধ্যে আবদ্ধ, অর্থাৎ সীমা আছে যার, সেটাই হচ্ছে সসীম। যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকে তাকে সসীম দায় সম্পন্ন কোম্পানি বলে। অর্থাৎ এই ধরনের কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মধ্যে সীমাবদ্ধ, যে যেই পরিমাণ শেয়ার ক্রয় করবে সেই সীমার মধ্যেই তার দায় সীমাবদ্ধ থাকবে, তাই এগুলোকে বলা হয় সসীম দায় সম্পন্ন কোম্পানি। আর দায়ের ভিত্তিতে সীমিত দায় বিশিষ্ট বা সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি, আরেকটি হচ্ছে শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। এখন দেখো প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি কাকে বলে। যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে ও প্রতিশ্রুতির মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি বলে। অর্থাৎ এখানে শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য পাশাপাশি তারা যদি কোনো এক্সট্রা প্রতিশ্রুতি দিয়ে থাকে বা কমিটমেন্ট দিয়ে থাকে সেই কমিটমেন্ট দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় প্রতিশ্রুতি দায় দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের দায় রয়েছে, একটা হচ্ছে ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে, আরেকটা হচ্ছে প্রতিশ্রুতির মূল্য দ্বারা সীমাবদ্ধ। তো এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রতিশ্রুতির মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। আমাদের দেশে এই ধরনের কোম্পানি নেই। এরপরে আসো শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি বলে। অর্থাৎ এই ধরনের শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্যের মধ্যেই সীমাবদ্ধ। তো এই ধরনের শেয়ার হোল্ডারদের কোনোভাবেই তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য অপেক্ষা অধিক দায়ের জন্য দায়ী করা যায় না। অর্থাৎ যে যেই পরিমাণ শেয়ার ক্রয় করবে তার দায়ের পরিমাণ হবে ঠিক অতটুকুই। এরপরে আসো শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির অন্তর্ভুক্ত। তো এখন আসো প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ট ধারায় বলা হয়েছে ন্যূনতম 2 জন এবং সর্বাধিক 50 জন সদস্য নিয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন সদস্য নিয়ে যে কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরূপ কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না এবং এর শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য নয়।
অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির তাদের শেয়ার জনগণের কাছে বিক্রয়ের আবেদন জানাতে পারে না বা আমন্ত্রণ জানাতে পারে না, এবং এগুলো শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় বা ক্রয় বিক্রয় করা যায় না। সদস্য সংখ্যার মধ্যে এর শেয়ার সীমাবদ্ধ থাকে। এরপরে আসো পাবলিক লিমিটেড কোম্পানি। 1994 সালের কোম্পানি আইনের 2 ধারা মতে কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক সদস্য নিয়ে যে কোম্পানি গঠিত হয় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এইরূপ কোম্পানি জনগণের উদ্দেশ্যে এর শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ এরা শেয়ার বিক্রি করতে পারে, পাশাপাশি এদের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ যে ক্রয় করবে সেও ক্রয় বিক্রয় করতে পারবে। এরপরে আসো মালিকানা ও নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এই পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যথা সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তোমরা কিন্তু এই কোম্পানিগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে জানবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সকল স্তরে কিন্তু এই প্রকারভেদগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো এবার আসো আমরা এর ব্যাখ্যাগুলো জেনে নেই। সরকারি কোম্পানি কাকে বলে? যে সসীম দায় সম্পন্ন কোম্পানির সকল শেয়ার বা কমপক্ষে 51% শেয়ারের মালিকানা সরকারের হাতে থাকে তাকে সরকারি কোম্পানি বলে। অর্থাৎ সব 100% শেয়ার অথবা 51% শেয়ার সরকারের মালিকানায় থাকবে আর বাকি 49% শেয়ার বেসরকারি মালিকানায় থাকবে, সেই ধরনের কোম্পানিকে সরকারি কোম্পানি বলে। এই কোম্পানি দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেমন বাংলাদেশের সকল সরকারি ও তো সরকারি কোম্পানির সংজ্ঞাটা আমরা জেনেছি। এবার আসো আমরা সরকারি কোম্পানি, আমাদের বাংলাদেশে অসংখ্য সরকারি কোম্পানি রয়েছে। তোমরা আশেপাশে দেখলেই দেখতে পারবা যে আমরা যে সকল বিধিবদ্ধ কোম্পানির কথা বলে থাকি এগুলোও কিন্তু সরকারি কোম্পানি। তারপর সরকারি যে সকল ব্যাংকগুলো রয়েছে এগুলোও কিন্তু সরকারি কোম্পানির অন্তর্ভুক্ত। তো এরপরে আছে বেসরকারি কোম্পানি। যে সসীম দায় সম্পন্ন কোম্পানির সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানায় থাকে তাকে বেসরকারি কোম্পানি বলে। অর্থাৎ যে সকল সসীম দায় সম্পন্ন কোম্পানির সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানায় থাকে তাকে বেসরকারি কোম্পানি বলে। শেয়ার হোল্ডারগণই এ জাতীয় কোম্পানির প্রবর্তক, মালিক ও পরিচালক। এখানে প্রবর্তক বলতে যারা কোম্পানি গঠনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রবর্তক। তো শেয়ার হোল্ডাররাই হচ্ছে কোম্পানির প্রবর্তক, মালিক এবং পরিচালক। এক্ষেত্রে সরকারের কোনো কর্তৃত্ব থাকে না। যেমন বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানি বেসরকারি কোম্পানি। আমরা বলতে পারি যেমন বাটা, তারপরে তোমার গ্রামীণ ফোন, বেক্সিমকো, স্কয়ার, আরএফএল, এগুলো হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং এই সকল কোম্পানি বেশিরভাগই বেসরকারি কোম্পানির অন্তর্ভুক্ত। এরপরে আসো হোল্ডিং কোম্পানি। 1994 সালের কোম্পানি আইনের 2-5 ধারা মতে কোম্পানি এক বা একাধিক কোম্পানির সকল শেয়ার বা 50%-এর অধিক ক্রয় করে তাকে পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে তাকে হোল্ডিং কোম্পানি বা ধারক কোম্পানি বলে। অর্থাৎ এটি এমন এক ধরনের কোম্পানি যারা অন্য ছোট বা দুর্বল কোম্পানিগুলোর 50%-এর অধিক শেয়ার ক্রয় করে ওই কোম্পানিগুলোর মালিকানা লাভ করে, সেগুলোকে বলা হয় হোল্ডিং বা ধারক কোম্পানি। হোল্ডিং কোম্পানি তার অধীনস্থ কোম্পানিগুলোকে নিজে নিয়ে জোট বা গ্রুপ তৈরি করে। তোমরা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের নাম শুনেছ, যেমন বাংলাদেশের স্কয়ার গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ ইত্যাদি হলো হোল্ডিং কোম্পানি। এরা বিভিন্ন ছোট ছোট কোম্পানির 50%-এর অধিক শেয়ার ক্রয় করে ওই সকল কোম্পানিগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণ লাভ করে একটি গ্রুপ অফ কোম্পানি বা জোট তৈরি করে। এরপরে আসো সাবসিডিয়ারি কোম্পানি। 1994 সালের কোম্পানি আইনের 2 ধারা মতে কোনো কোম্পানির অধিকাংশ শেয়ার মালিকানা এবং ভোটদান ক্ষমতা, কোম্পানির পরিচালনা ও নিয়ন্ত্রণ অন্য কোম্পানির অধীনে চলে যায় সেই কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি বলে।
এই ক্ষেত্রে নিয়ন্ত্রক কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হয়। অর্থাৎ হোল্ডিং কোম্পানি যে কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে সাবসিডিয়ারি কোম্পানি বলে, আর সাবসিডিয়ারি কোম্পানিকে যে কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে সেগুলোকে বলা হয় হোল্ডিং কোম্পানি। এখান থেকেও আমরা একটি সংজ্ঞা পেতে পারি। অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো যখন দুর্বল কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ার মালিকানা ক্রয় করে তখন সেই সকল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ওই হোল্ডিং কোম্পানির কাছে চলে যায়। এই কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারি, মানে অর্থাৎ দুর্বল কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি। এবার আসো অনিবন্ধিত কোম্পানি। কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত নয়, যা কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত নয়। অর্থাৎ অনিবন্ধিত কোম্পানিগুলো হচ্ছে 7 জন সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতিও বলা যেতে পারে, যেগুলো কোম্পানির মতো কাজ করে কিন্তু আসলে কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। এগুলোকে বলা হয় অনিবন্ধিত কোম্পানি। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিষ্ঠানকে কোম্পানি বলা চলে না। আমাদের দেশে এই ধরনের কোম্পানির অস্তিত্ব নেই। অনেক সময় বাইরের দেশে এই ধরনের কোম্পানি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আমাদের এরকম কোনো কোম্পানি নেই। এবার আসো অন্যান্য কোম্পানি। তো আমরা উপরে যে আলোচনাগুলো করেছি সে সকল কোম্পানি ছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে, যেমন বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী সংস্থা বা বিশেষ কোম্পানি। তো এগুলো সম্পর্কে আমরা একটু করে জানবো। যেমন বিদ্যমান কোম্পানি কি? 1994 সালের কোম্পানি আইনে প্রচলিত হওয়ার পূর্বে সেই সময়ে বিদ্যমান আইন অনুযায়ী গঠিত নিবন্ধিত বর্তমানে প্রচলিত এই কোম্পানিগুলোকে বিদ্যমান কোম্পানি বলে। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশে 1994 সালে কোম্পানি আইন প্রচলিত হয়। তো এই কোম্পানি আইন প্রচলনের পূর্বে বাংলাদেশে কি কোম্পানি ছিল না? নিশ্চয়ই ছিল। তো বাংলাদেশে কোম্পানি আইন প্রচলনের পূর্বে যে সকল কোম্পানিগুলো গঠিত হয়েছিল সেগুলোকে বলা হয় বিদ্যমান কোম্পানি। এবার আসো বিদেশি কোম্পানি। দেশের বাইরে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানি পরবর্তী সময়ে কোম্পানি আইনের 378 ধারা অনুযায়ী দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য পুনরায় নিবন্ধিত হলে ওই কোম্পানিগুলোকে বিদেশি কোম্পানি বলে। অর্থাৎ এগুলো গঠন তারপরে নিবন্ধন সবই হচ্ছে দেশের বাইরে, কিন্তু পরবর্তীতে কোম্পানি আইনের একটি ধারা অনুযায়ী এগুলো দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য নিবন্ধিত হয়। এই ধরনের কোম্পানিকে বিদেশি কোম্পানি বলে। এরপরে আছে অব্যবসায়ী সংস্থা। যদি কোনো সমিতি বা সংঘ দেশের ব্যবসা বাণিজ্য, কলা, বিজ্ঞান, ধর্ম, দাতব্য প্রতিষ্ঠানের উন্নতির জন্য উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় এবং অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ না করে উক্ত উদ্দেশ্য অর্জনের কাজে ব্যবহার করা হয় তাকে অব্যবসায়ী সংস্থা বলে। যেমন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে পারি, যে এগুলো আসলে কোম্পানি হিসেবে গঠিত হলেও এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। যে কোনো নির্দিষ্ট একটা খাতকে উন্নয়নের জন্য বা কোনো খাতের উন্নয়নের জন্য এই ধরনের কোম্পানিগুলো গঠন করা হয় এবং এগুলোর মুনাফা শেয়ার হোল্ডারদের মাঝেও বিতরণ করা হয় না, ওই উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় অব্যবসায়ী সংস্থা। এরপরে আছে বিশেষ কোম্পানি। যে সকল কোম্পানি দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইনের দ্বারা প্রচলিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিশেষ কোম্পানি বলে। যেমন আমাদের দেশে বিমান ও ব্যাংকিং কোম্পানি বিমা ও ব্যাংকিং কোম্পানিগুলো বিশেষ কোম্পানির উদাহরণ। তোমরা জানো যে বিমা ও ব্যাংকিংয়ের জন্য আলাদা আলাদা আইন রয়েছে, তো সেই আইন অনুযায়ী এই ধরনের কোম্পানিগুলো প্রচলিত হয়। যদিও এগুলো কোম্পানি আকারে গঠন করা হয় এবং পাবলিক লিমিটেড কোম্পানির মতন এগুলো শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে মূলধন সংগ্রহ করে, তথাপি এগুলো কোম্পানি হলেও এগুলো বিশেষ কোম্পানির অন্তর্ভুক্ত। এখন আসো আমাদের আজকের পাঠের সর্বশেষ যে আলোচনা সেটি হলো কোম্পানি সংগঠনের সুবিধা অসুবিধা সমূহ। তোমরা জানো যে অনেক সময় উদ্দীপক দিয়ে বলে যে উক্ত কোম্পানির সুবিধাগুলো ব্যাখ্যা করো, অথবা কি কি অসুবিধা থাকার কারণে উক্ত কোম্পানি গঠন করা তা ঠিক হয়নি, বা উক্ত কোম্পানি গঠনের অসুবিধাসমূহ বিশ্লেষণ করো, বা কি কি সুবিধা কারণে উক্ত কোম্পানিটি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধরনের তথ্য দিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন উত্তর লিখতে বলে। তখন আমরা যদি কিছু সুবিধা অসুবিধা জানি তাহলে আমাদের জন্য সেই প্রশ্নের উত্তরটি করা সহজ হয়ে যায়।
তো কোম্পানি সংগঠনের সুবিধা অসুবিধাগুলো তোমরা নিশ্চয়ই এতক্ষণে খুব ভালো করে জেনে ফেলেছো এবং ব্যাখ্যাগুলো তোমরা নিজেরাই দিতে পারবে আশা করি। তারপর আমি একটু একটু করে ব্যাখ্যা করে দিচ্ছি। সুবিধার মধ্যে রয়েছে যেমন অধিক মূলধন, সীমিত দায়, চিরন্তন অস্তিত্ব এবং স্বাধীন সত্তা। অসুবিধার মধ্যে আছে জটিল গঠন প্রণালী, পরিচালকদের স্বার্থসিদ্ধি, আমলাতান্ত্রিকতা এবং স্বজনপ্রীতি। তো দেখো, অধিক মূলধন, কোম্পানিতে যেহেতু সদস্য সংখ্যা বেশি তাই স্বাভাবিকভাবে এর মূলধনের পরিমাণ বেশি, আর মূলধনের পরিমাণ বেশি হওয়ার কারণে এটি সম্প্রসারণের সুযোগও বেশি। তারপর আছে সীমিত দায়, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ, তাই এটি সীমিত দায় বিশিষ্ট হওয়ার কারণে সকলে এই ধরনের কোম্পানির শেয়ার হোল্ডার হতে আগ্রহী হয়। এরপরে আছে চিরন্তন অস্তিত্ব। তো চিরন্তন অস্তিত্ব হচ্ছে ছোটোখাটো কোনো ঘটনায় যার অস্তিত্ব বিলীন হয় না তাকে বলা হয় চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট সংগঠন। যেমন কোনো শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব অথবা মস্তিষ্ক বিকৃতি অথবা শেয়ারের হস্তান্তরযোগ্যতা, এই ধরনের কারণে কিন্তু কোম্পানির অস্তিত্ব বিলীন হয় না। শুধুমাত্র কোম্পানি আইনের বিশেষ ধারা অনুসারে কোম্পানির অস্তিত্ব বিলোপ সাধন করা সম্ভব, নচেত নয়। তারপরে আছে স্বাধীন সত্তা, কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হয়ে থাকে, এটিকে বলা হয় স্বাধীন সত্তা। এই কারণে কোম্পানি নিজস্ব সিলমোহর ব্যবহার করে যে কোনো কর্মকাণ্ড সম্পাদন করতে পারে। তো এগুলো কোম্পানিকে বিশেষ সুবিধা প্রদান করেছে এই বৈশিষ্ট্যগুলো। তারপরে আছে অসুবিধা, জটিল গঠন প্রণালী, যেহেতু আইনগত আনুষ্ঠানিকতা মেনে কোম্পানি গঠন, নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়, স্বাভাবিকভাবে এর গঠন প্রণালীটি অত্যন্ত জটিল, আইনের বাইরে কোম্পানি কোনো কাজ করতে পারে না। তারপরে আছে পরিচালকদের স্বার্থসিদ্ধি। আমরা জানি যে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে পরিচালক নির্বাচন হয়ে থাকে, আর পরিচালকরা মূলত শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ হয়, ব্যবস্থাপনা দায়বদ্ধ হয় পরিচালকদের কাছে। আর এই পরিচালকগণ কোম্পানি পরিচালনার সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কারণে তারা তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যস্ত থাকে। কোম্পানির স্বার্থ রক্ষা করা তাদের তখন গৌণ স্বার্থ হয়ে যায়, আর মুখ্য স্বার্থ হয়ে যায় নিজের স্বার্থ রক্ষা করা। এই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এরপরে আছে আমলাতান্ত্রিকতা। আমলাতান্ত্রিকতা হচ্ছে গিয়ে কতিপয় বিশেষ ব্যক্তির শাসন বা আদেশ অনুসারে পরিচালনাকে বলা হয় আমলাতান্ত্রিকতা। অর্থাৎ এখানে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দীর্ঘদিন তাদের খামখেয়ালি, তাদের ইচ্ছা, তাদের মতের দ্বারা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডকে বাধার সৃষ্টি করে বা কর্মকাণ্ডকে দ্বিধাগ্রস্ত করে কিংবা দীর্ঘায়িত করে থাকে। তো এই আমলাতান্ত্রিক একটা জটিলতা কোম্পানির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এরপরে আছে স্বজনপ্রীতি। কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বজনপ্রীতি কোম্পানির উন্নয়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। পরিচালকগণ যেমন তাদের নিজেদের স্বজনদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোম্পানিতে অধিষ্ঠিত করার চেষ্টা করে বা তাদের নিজস্ব নিকটাত্মীয়কে সুবিধা দেওয়ার চেষ্টা করে, তেমনি ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক সময় এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় যা কোম্পানির উদ্দেশ্য অর্জনকে ব্যাহত করে। তো এই ধরনের অসুবিধাগুলো দূর করতে পারলে কিন্তু কোম্পানি হচ্ছে এমন একটি ব্যবসা সংগঠন যা অন্যান্য ব্যবসা সংগঠনের থেকেও অত্যন্ত সুবিধাজনক এবং ভালো একটি ব্যবসা সংগঠন, যেটি প্রতিষ্ঠা করে ব্যবসায়ীগণ তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে, দেশের উন্নয়নেও অংশগ্রহণ করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।